এই ভিডিওটা হচ্ছে গ্রুপ নাম্বার 14 এর দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব হ্যালাইডের আদ্র বিশ্লেষণ নিয়ে। যেহেতু আমি একটা পর্বই বানাচ্ছি আদ্র বিশ্লেষণ নিয়ে, তাই আদ্র বিশ্লেষণ সম্পর্কে একটু ডিটেইলসে আলোচনা করব। তো দেখো, এখানে আমি একটা প্রশ্ন লিখে রাখছি, সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হলেও কার্বন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ হয় না কেন? গ্রুপ 14 থেকে যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এইটা। তুমি যদি টেস্ট পেপার খোলো দেখবা যে এই প্রশ্নটা বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তো একটু মনোযোগ দিবা। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 14 এর হ্যালাইডের আদ্র বিশ্লেষণ থেকে প্রশ্ন, আর উপরেটা হচ্ছে গ্রুপ নাম্বার 15 এর হ্যালাইডের আদ্র বিশ্লেষণ থেকে প্রশ্ন। প্রশ্নটা কি? NH3 আদ্র বিশ্লেষণ হয় না, কিন্তু NCl3 আদ্র বিশ্লেষণ হয়, PCl3 আদ্র বিশ্লেষণ হয়, PCl5 আদ্র বিশ্লেষণ হয়। কেন? সিমিলার টপিক, তাই একসাথে আমরা কি করব, আলোচনা করে ফেলবো। তো দেখো, আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র মানে পানি, বিশ্লেষণ মানে ভাঙা, তার মানে পানি দ্বারা ভাঙে। সিলিকন টেট্রাক্লোরাইড পানি দ্বারা ভাঙে, কার্বন টেট্রাক্লোরাইড পানি দ্বারা ভাঙে না। অন্য কথায়, সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না। সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না। এর মিনিং হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, আর কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, তো বিক্রিয়া করলে দ্রবীভূত হবে, বিক্রিয়া না করলে দ্রবীভূত হবে না। তাই আদ্র বিশ্লেষণ মানে কি? পানিতে দ্রবীভূত হওয়া। তাই প্রশ্নটা এভাবে আসতে পারে, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হলেও কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না কেন? এখন আমরা দেখবো যে সিলিকন টেট্রাক্লোরাইড কেন পানিতে বিক্রিয়া করে, কার্বন টেট্রাক্লোরাইড কেন পানির সাথে বিক্রিয়া করে না। তো এখন দেখো, আদ্র বিশ্লেষণ। আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে আমরা দেখলাম পানিতে দ্রবীভূত হওয়া। এখন পানিতে দ্রবীভূত হবে, এই শর্তটা কি? এটা মনে রাখবে, একদম মাথার মধ্যে গেঁথে রাখবা। সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়েছে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না। কেন? যদি কোনো যৌগ পানিতে দ্রবীভূত হয়, তার মানে সেই যৌগ পানির সাথে বন্ধন তৈরি করে। যদি কোনো যৌগ পানিতে দ্রবীভূত না হয়, তাহলে সেই যৌগ পানির সাথে বন্ধন তৈরি করতে পারে না। এটাই শর্ত, এখানে লিখে রাখছি। পানিতে দ্রবীভূত হলে পানির সাথে বন্ধন তৈরি করতে হবে, সেটা যেই বন্ধনই হোক, পানির সাথে কি করতে হবে? বন্ধন তৈরি করতে হবে। এই কথাটা মনে রাখবা। এখন দেখো, পানিতে নর্মালি কে দ্রবীভূত হয়? আমরা ছোট্টবেলা থেকে জেনে আসছি, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। আয়নিক যৌগ পানিতে কি হয়? দ্রবীভূত হয়। পানিতে দ্রবীভূত হয়। একটা বিখ্যাত আয়নিক যৌগ কি? সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো, আয়নিক যৌগ পানিতে কেন দ্রবীভূত হবে? তার মানে আয়নিক যৌগ পানির সাথে বন্ধন তৈরি করতে পারে। হ্যাঁ, পারে, এই জন্য তো দ্রবীভূত হয়। কিন্তু তার আগে তোমার স্ট্রাকচারটা দেখতে হবে। পানির স্ট্রাকচারটা খেয়াল করো। একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেন মিলে একটা পানি গঠিত। পানি দেখতে এরকম। এখন দেখো বন্ধনটা কি হয়? একটা হাইড্রোজেন, একটা অক্সিজেন। অক্সিজেন কি অধাতু, হাইড্রোজেন কি অধাতু। অধাতুর ভিতরে যে বন্ধন হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন কিভাবে হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আমরা জানি। তো অক্সিজেন কি বলে হাইড্রোজেনকে, হাইড্রোজেন তুমি একটা ইলেকট্রন দাও, আমি একটা ইলেকট্রন দিই, দুজনে শেয়ার করে একটা বন্ধন সৃষ্টি করি। তো অক্সিজেন কথা শুনে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, আর অক্সিজেন একটা ইলেকট্রন দিল, অক্সিজেন একটা ইলেকট্রন দিল, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিল, বন্ধন সৃষ্টি হয়ে গেল। কিন্তু বন্ধন সৃষ্টি হওয়ার পর অক্সিজেন হাইড্রোজেনের সাথে চিটিং করে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি, সব থেকে ফ্লোরিন, তারপরে অক্সিজেন কিন্তু পড়ে যায় তড়িৎ ঋণাত্মকতার মানের দিক থেকে। এখন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি, তাই কি করে? বন্ধন জোড় ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেয়। তাহলে এই যে বন্ধন জোড় ইলেকট্রন, সেটা কার দিকে সরে গেল? অক্সিজেনের দিকে। তো অক্সিজেন কিছু এক্সট্রা ইলেকট্রন তার নিজের দিকে পেল, আর হাইড্রোজেন কিছু ইলেকট্রন কম পেল। এই জন্য অক্সিজেন হয়ে যায় পার্শিয়াল নেগেটিভ। পার্শিয়াল নেগেটিভ মানে ইলেকট্রনের আধিক্য। আর হাইড্রোজেন কি হয়ে যায়? পার্শিয়াল পজিটিভ, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক। যে যৌগে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক থাকে,
সেই যৌগ হচ্ছে পোলার যৌগ, অর্থাৎ আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জযুক্ত যৌগকে পোলার যৌগ বলে। পানি যেহেতু একটা দ্রাবক, তাই পানি এখানে কি পোলার দ্রাবক, পোলার দ্রাবক। এখন খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ, সেখানে সোডিয়াম কি হিসেবে থাকে পজিটিভ, ক্লোরিন কি হিসেবে থাকে নেগেটিভ, আমরা জানি। তা এখানে পজিটিভ আছে নেগেটিভ আছে, তাহলে আয়নীয় যৌগ একটা কি পোলার। পোলার কেন, এই যে পোল, এই যে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ, এগুলো বলে ডাইপোল। এই যে পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ, পোল পোল ডাইপোল, ঠিক আছে। এখন এইখানেও পোল আছে না, পজিটিভ নেগেটিভ, এই জন্য পোলার। একটা লাইন মনে রাখবা, লাইক ডিজলভ লাইক, মানে পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। যেহেতু সোডিয়াম ক্লোরাইড পোলার আর পানি একটি পোলার দ্রাবক, তাই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। লাইনটা লিখে রাখো, লাইক ডিজলভ লাইক মানে কি, মানে লেখো পোলার যৌগ দ্রবীভূত হয় পোলার দ্রাবকে, অপোলার যৌগ দ্রবীভূত হয় অপোলার দ্রাবক। এই লাইনের মানে এটাই, যেহেতু সোডিয়াম ক্লোরাইড একটা পোলার যৌগ আর পানি একটি পোলার দ্রাবক, তাই সোডিয়াম ক্লোরাইড পানিতে কি হয় দ্রবীভূত হয়। লাইনটা তুলে রাখো। কোনো কিছু না বুঝলে একটু ভিডিওটা কি করবা, আগ পিস করবা, দেখবে আমার কথাগুলো বুঝতেছো। বুঝলাম যে সোডিয়াম ক্লোরাইড পোলার যৌগ, পানি পোলার দ্রাবক, তাই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। কিন্তু আমি তো বলছি পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি, পানির সাথে বন্ধন তৈরি করতে হবে। সোডিয়াম ক্লোরাইড কি পানির সাথে বন্ধন তৈরি করে? হ্যাঁ করে। কিভাবে করে দেখো, সোডিয়াম পজিটিভ ক্লোরিন নেগেটিভ, পজিটিভকে ছেলে ধরো নেগেটিভকে মেয়ে ধরো, পজিটিভ নেগেটিভ ছেলে মেয়ে একটা একটা আকর্ষণ করে না, তো এখানে আকর্ষণ আছে। সেই আকর্ষণটা কেমন, আকর্ষণকে ডট ডট দ্বারা নির্দেশ করা হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আকর্ষণ। তো পজিটিভ নেগেটিভে যে আকর্ষণ সেটা বলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এইটা হচ্ছে আয়নিক বন্ধন। এইখানে তুমি যখন পানিতে ছেড়ে দিবা, পানিতে কি থাকে, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এটা তো পানি, পানির স্ট্রাকচার, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এখন খেয়াল করো, অক্সিজেন কি থাকে পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ। এখন এই যে যে ক্লোরিন সে নেগেটিভ না, আর এই হাইড্রোজেন কি পজিটিভ না, এর আর একটা আরেকটা কি করবে আকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ একে অপর কি করে আকর্ষণ করে। তাই এই হাইড্রোজেন কি করে ক্লোরিনকে তার নিজের দিকে টান দেয়, যে ক্লোরিন তুই আমার দিকে এসে পড়। আর সোডিয়ামকে এই অক্সিজেন টান দেয়, সোডিয়াম তুই আমার দিকে এসে পড়। তাহলে আলটিমেটলি বন্ধনটা কি হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। ক্লোরিন চলে যাইতেছে, সোডিয়াম এদিকে চলে যেতেছে, তাদের মধ্যে যে বন্ধন সেটা ছিন্ন হয়ে যাবে। এইভাবে আয়নিক যৌগ কি করে ফেলে, ভেঙে ফেলে। তার মানে পানি কি করতে পারতেছে, সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে ফেলতে পারতেছে। আর আমি বলছি কি ভেঙে ফেলা মানে কি আদ্র বিশ্লেষণ, তার মানে সোডিয়াম ক্লোরাইড কি হয় পানিতে দ্রবীভূত হয়। বন্ধন সৃষ্টি কই হলো, এই যে বন্ধন সৃষ্টি। আরেকটু বোঝাই কিভাবে, দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস একটা আরেকটা থেকে দূরে সরে গেছে, কিন্তু দেখো তো এরা যদি আবার এই পজিটিভ নেগেটিভ আবার কি আকর্ষণ করতে পারে না, পারে। তার মানে এখানে যদি কোনো ভেরিয়ার না থাকে তারা আবার কাছাকাছি এসে পড়বে। এখানে ভেরিয়ার সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয় একটু খেয়াল করো। এইখানে দেখো এগুলো হচ্ছে পানির অণু,
তো পানির অণুর তো হাইড্রোজেন কি থাকে, পার্শিয়াল পজিটিভ আর অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। তো এই যে সোডিয়াম আছে না, সে পজিটিভ আর অক্সিজেন কি নেগেটিভ। এই সোডিয়াম সাথে অক্সিজেন কি হয়ে যায়, বন্ধন সৃষ্টি হয়ে যায়। পানির অণুর অক্সিজেন সোডিয়ামকে ঘেরাও করে ফেলে। আবার পানির অণুর হাইড্রোজেন, পানির অণুর যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন আবার ক্লোরিনকে ঘেরাও করে ফেলে। বুঝতে পারছো আমার কথা? হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। এই ক্লোরিনকে কে ঘেরাও করে ফেলে, পানির অণুর হাইড্রোজেন। তাহলে ঘেরাও যে করে ফেললো সেই প্রক্রিয়াকে বলে হাইড্রেশন। কত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এগুলো জানো, এটা বিশ্বাস করে আমি আগাচ্ছি। তো এই যে এখানে সোডিয়ামকে ঘেরাও করে ফেললো আর ক্লোরিনকে ঘেরাও করে ফেললো, পানির অণুর হাইড্রোজেন সোডিয়ামকে পানির অণুর অক্সিজেন, তাহলে আলটিমেটলি তারা কি আর কাছাকাছি আসতে পারবে? আসতে পারবে না। তাই এখানে দেখো ওয়ান কাইন্ডস অফ বন্ড তৈরি হয়ে গেছে। কিভাবে তৈরি হয়ে গেছে? এই যে সোডিয়াম পজিটিভ, এটা হচ্ছে আয়ন, আর অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, এটা হচ্ছে ডাইপোল, একে বলে ডাইপোল। পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভকে বলা হয় ডাইপোল, আর যে প্লাস মাইনাস এগুলোকে বলা হয় আয়ন। তাহলে এখানে কি হচ্ছে, আয়ন ডাইপোল, আয়ন ডাইপোল। তাহলে এখানে হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। তাহলে পানির সাথে কি আকর্ষণ বল বল সৃষ্টি হলো না? হ্যাঁ, বন্ধন সৃষ্টি হয়েছে। সেই বন্ধনের নাম কি? আয়ন ডাইপোল আকর্ষণ বল। এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ভ্যান্ডার ওয়ালস ফোর্স। ভ্যান্ডার ওয়ালস ফোর্স হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। তার মধ্যে একটা প্রকার ভেদ হচ্ছে আয়ন ডাইপোল আকর্ষণ বল। তো পানির অণুর সাথে সোডিয়াম ক্লোরাইড বন্ধন সৃষ্টি করতে পারছে না, পারছে। কি বন্ধন? আয়ন ডাইপোল আকর্ষণ বল। লিখে রাখো। আয়ন ডাইপোল, আয়ন ডাইপোল আকর্ষণ বল সৃষ্টি করে। তাই কি হয়? আয়নীয় যৌগ পানিতে দ্রবীভূত হয়। এখন প্রশ্ন, সিলিকন টেট্রাক্লোরাইড, NCl3, PCl3, PCl5 এগুলো তো পানিতে দ্রবীভূত হয়। এগুলো কি আয়নিক যৌগ? না, এগুলো আয়নিক যৌগ না, এগুলো সমযোজী যৌগ। তার মানে সমযোজী যৌগ কি পানিতে দ্রবীভূত হয়? অ্যান্সারটা হচ্ছে হয়, আবার হয়ও না। সমযোজী যৌগ নরমালি হয় না, মানে জেনারেল হচ্ছে হবে না। হবে কখন? 3টা কেস। কয়টা কেস? 3 কেস। মনে রাখবা 3 কেসে হয়। কোন কোন কেস? 1 নাম্বার পোলারিটি, 1 নাম্বার কি? পোলারিটি। পোলারিটি কি দেখো, আমি একটা এক্সাম্পল নিই। HCl, হাইড্রোজেন ক্লোরাইড। হাইড্রোজেন অধাতু, ক্লোরিন অধাতু, আর অধাতু ধাতুর ভিতর যে বন্ধন সমযোজী বন্ধন। এটা হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন, এটা ক্লোরিন ইলেকট্রন। ইলেকট্রন শেয়ার মাধ্যমে বন্ধন সৃষ্টি হয়েছে, কিন্তু বন্ধন সৃষ্টি হওয়ার পর ক্লোরিন কি করে? চিটিং করে। কেন? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে বেশি, তাই ক্লোরিন কি করে? এই বন্ধন জোড় ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে নেয়, তাই ক্লোরিন কি হয়ে যায়? পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন হচ্ছে পার্শিয়াল পজিটিভ। এই যে ডিফারেন্স হাইড্রোজেন আর ক্লোরিনের ভিতরে, যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স, তড়িৎ ঋণাত্মক পার্থক্য কত হইলে এরকম পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ সৃষ্টি হবে? এটা মনে রাখবা, 0.5 থেকে 1.9 এর ভিতর হইলে এরকম পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হবে। এটার বলে পোলারিটি। তো এই যৌগ কি হয়? পানিতে দ্রবীভূত হয়। কেন? এটা একটা পোলার যৌগ, আর পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। কিভাবে হবে দেখো, HCl, হাইড্রোজেন হচ্ছে পার্শিয়াল পজিটিভ, ক্লোরিন পার্শিয়াল নেগেটিভ। এখন পানির অণু ছাড়ো, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এগুলো পানির অণু। পানির অণু কি পোলার ডাইপোল আছে না? হ্যাঁ আছে। এখন দেখো, এই যে ক্লোরিন পার্শিয়াল নেগেটিভ আর হাইড্রোজেন কি পার্শিয়াল পজিটিভ, তাহলে একটা আরেকটার কি করবে? আকর্ষণ করবে। এই যে হাইড্রোজেন পজিটিভ, অক্সিজেন কি নেগেটিভ, একটা আরেকটা কি করবে? আকর্ষণ করবে।
তার মানে এই সেল কি করলো, পানির সাথে বন্ধন সৃষ্টি করলো না? হ্যাঁ করলো। সেটা কি বন্ধন? এটার কি বলে? পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভকে ডাইপোল। তাহলে এটা কি? ডাইপোল। ডাইপোল ডাইপোল ইন্টারেকশন, ডাইপোল ডাইপোল আকর্ষণ, ডাইপোল ডাইপোল আকর্ষণ। তাহলে এখানে কি সৃষ্টি হচ্ছে? ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। লিখে রাখো, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। যদি কোনো যৌগ পোলার যৌগ হয় তখন সে পানির সাথে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল সৃষ্টি করে। আর এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কি? ওয়ান কাইন্ডস অফ ভ্যান ডার ওয়ালস ফোর্স। আমি বলছি না যে ভ্যান ডার ওয়ালস ফোর্স 5 প্রকার, তার মধ্যে এটা আরেকটা প্রকার, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস ফোর্স। তাহলে পোলার যৌগ কোন পোলার? সমযোজী। যেসব সমযোগ পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ সৃষ্টি হয়, অর্থাৎ পোলার সমযোগ পানির সাথে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে পানিতে কি হয়? দ্রবীভূত হয়। একটা কেস গেল। এরপর 2 নাম্বার কেস, কিছু সমযোগ পানির সাথে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারে, হাইড্রোজেন বন্ড। এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, NH3 অ্যামোনিয়া, ROH অ্যালকোহল। হাইড্রোজেন ফ্লোরাইড, অ্যামোনিয়া, অ্যালকোহল। একটা করে দেখাই, একটা দেখাবো, পরেগুলো এমনি বুঝবা। হাইড্রোজেন ফ্লোরাইড। এখন দেখো, ফ্লোরিন সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল, অবশ্যই কি করবে? ইলেকট্রন তার দিকে নিয়ে নিবে। তাই ফ্লোরিন হয়ে যাবে পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন হয়ে যাবে পার্শিয়াল পজিটিভ। এইদিকে তুমি হাইড্রোজেন পজিটিভ আছে, তাহলে এই পাশে পানির অণু কোনটা দিবা? নেগেটিভ। নেগেটিভ কি? অবশ্যই অক্সিজেন। অক্সিজেন দিলাম। হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন পজিটিভ পজিটিভ। দেখো তো, এই যে পজিটিভ আর যে নেগেটিভ, এদের মধ্যে কি আকর্ষণ হবে না? হ্যাঁ আকর্ষণ হবে। এটা কোন ধরনের আকর্ষণ? তুমি বলবা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। না, এটা ডাইপোল ডাইপোল আকর্ষণ বল না, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এটা কি বন্ধন? হাইড্রোজেন বন্ধন। তার মানে ডাইপোল ডাইপোল আকর্ষণ বন্ধন আর ডাইপোল হাইড্রোজেন বন্ধন কোনটা? পার্থক্যটা কি মনে রাখো। যদি কোনো হাইড্রোজেন পরমাণু এর সাথে ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যুক্ত থাকে, কি কি বললাম? FON, ফোন। যদি কোনো হাইড্রোজেন পরমাণুর সাথে ফোন যুক্ত থাকে, ফোন যুক্ত থাকে মানে কি? ফ্লোরিন অথবা অক্সিজেন অথবা নাইট্রোজেন যুক্ত থাকে। এই হাইড্রোজেন তার পাশে যদি ফোনের যে কাউকে পায়, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন তিনটার যে কোনো একটা, একটা তো আছে, হ্যাঁ আছে, তাহলে এদের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ঠিক আছে? সেমভাবে দেখো, এই হাইড্রোজেন সাথে অ্যামোনিয়াতে হাইড্রোজেন সাথে কে যুক্ত? নাইট্রোজেন, ফোনের N। এই যে হাইড্রোজেন সাথে কে যুক্ত? ফোনের O, অক্সিজেন। তার মানে অ্যামোনিয়া, অ্যালকোহল এগুলো পানির সাথে কি তৈরি করতে পারবে? হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করতে পারবে। যেহেতু পানির সাথে বন্ধন সৃষ্টি করতে পারতেছে, তাই এগুলো পানিতে কি হবে? দ্রবীভূত হবে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারতেছো। এরপর 3 নাম্বার কেস, সন্নিবেশ সমযোজী বন্ধন। পানির অণুর সাথে কিছু সমযোজী আছে যেগুলা সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে। তারা পানিতে কি হয়? দ্রবীভূত হয়। কারা কারা? এখানে যেগুলো লিখছি, অর্থাৎ পি ব্লক মৌলের হ্যালাইটগুলা পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। পি ব্লক তো বলা চলে না, কারণ এই যে এই পিটাও তো হ্যালাইটই, সব হ্যালাইট না। তো সিলিকন টেট্রাক্লোরাইড, NCl3, PCl3, PCl5 এগুলো পানির অণুর সাথে কি বন্ধন তৈরি করতে পারে? সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। সিলিকন টেট্রাক্লোরাইড, NCl3, PCl3, PCl5 আরও আছে, ওগুলো তোমার লাগবে না। এগুলো পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে, তাই পানিতে দ্রবীভূত হয়। আমি বলছি না পানির সাথে কি তৈরি করতে হবে? বন্ধন সৃষ্টি করতে হবে। বন্ধন সৃষ্টি করলে পানিতে দ্রবীভূত হবে। যেহেতু এই যৌগগুলো পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতেছে, তাই পানিতে কি হবে? দ্রবীভূত হবে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড, NF3 এগুলো পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে না, তাই পানিতে দ্রবীভূত হয় না। এখন প্রশ্ন হলো যে সিলিকন টেট্রাক্লোরাইড, NCl3, PCl3, PCl5 এগুলোর মধ্যে কি আছে যেগুলো সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড, NF3 পারে না? এটা দেখবো। আর সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি? দেখো, আমি একটা সার্টেন যৌগ নিলাম, সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড 4টা ক্লোরিন, 1 2 3
4 একক বন্ধন দ্বারা যুক্ত। এখন দেখো সিলিকন লিখলাম আর এই পাশে আমি পানির অণু লিখলাম। পানির অণুতে দুইটা কি থাকে, মুক্ত জোড় থাকে, তাই না? এখন খেয়াল করো সিলিকন আর ক্লোরিনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই ক্লোরিন। তো এখানে একটা ক্লোরিন থাকলে একটা কথাবার্তা ছিল, কিন্তু কয়টা ক্লোরিন? 4টা ক্লোরিন, মানে 4টা ক্লোরিন ইলেকট্রন কি করতেছে? টানতেছে। তাহলে একটা ক্লোরিন টানলে একটা ব্যাপার ছিল যে একটা ক্লোরিন টানতেছে, এখন অতটা ঘাটতি দেখা যাইতো না। কিন্তু 4টা ক্লোরিন সিলিকন থেকে ইলেকট্রন টানতেছে, তাহলে সিলিকনে কি দেখা যাবে? ইলেকট্রনের ঘাটতি, অর্থাৎ পজিটিভ। পজিটিভ মানে কি? ইলেকট্রনের ঘাটতি। তাই আমি সিলিকনকে বললাম তড়িৎ ধনাত্মক কেন্দ্র। এটা একটা যৌগ, যৌগের ভিতরে একটাতে কি সৃষ্টি হয়েছে? পজিটিভ সৃষ্টি হয়েছে, তড়িৎ ধনাত্মক কেন্দ্র। যেখানে তড়িৎ ধনাত্মক কেন্দ্র যাকে বলা হয় যে কেন্দ্রে ইলেকট্রনের অভাব, মানে এখানে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি করছে, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক কেন্দ্র। এখন খেয়াল করো পানির অণু যে অক্সিজেন, সেখানে দুইটা কি আছে? মুক্ত জোড় আছে। কিভাবে আছে? একটু ইলেকট্রন বিন্যাসটা দেখো। অক্সিজেন ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p4। এখন 1s2 সে তো বন্ধনে পার্টিসিপেট করে না, কারণ ইনার অরবিটাল। আর 2s2 2p2 এটা তো বহিস্থ শক্তি স্তর, তাই না? আমরা বহিস্থ শক্তি স্তর বন্ধনে অংশন করে তাহলে বহিস্থ শক্তি স্তরটা দেখবো। দেখো 2s2 কয়টা ইলেকট্রন? দুইটা, 1 2। 2p কয়টা অরবিটাল থাকে? তিনটা, একটা দুইটা তিনটা। কয়টা আছে 2pতে? 4টা, 1 2 3 4। এখন খেয়াল করো বহিস্থ শক্তি স্তরে অযৌগল ইলেকট্রন কয়টা? দুইটা। এই যে একটা অযৌগল, এই যে একটা অযৌগল। আর অযৌগল ইলেকট্রনগুলোই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে। অক্সিজেনে কয়টা অযৌগল আছে? দুইটা। তাই দেখো এই যে একটা অযৌগল, এই যে একটা অযৌগল, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। তাহলে কয়টা বন্ধন সৃষ্টি করছে? দুইটা। আর এই যে দেখো এই যে একটা আর এই যে একটা জোড় হিসেবে আছে। কয়টা জোড়? দুইটা। এগুলো কি বন্ধনে পার্টিসিপেট করছে? করে না। বন্ধনে পার্টিসিপেট করছে কোন দুইটা? এই দুইটা। তাহলে এই 4টা ইলেকট্রন বন্ধনে পার্টিসিপেট করে না, এরা ফ্রি, অর্থাৎ মুক্ত। কি হিসেবে আছে? যুগল হিসেবে, জোড় হিসেবে। তাই এগুলাকে বলা হয় মুক্ত জোড় ইলেকট্রন। মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? দুইটা, একটা দুইটা। জোড় দুইটা, কিন্তু ইলেকট্রন কয়টা? 4টা। 4টা মুক্ত ইলেকট্রন, কিন্তু জোড় দুইটা। মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, এই যে একটা, এই দুইটা। এই মুক্ত জোড় ইলেকট্রনগুলো ফ্রি, কিন্তু এগুলা বন্ধন সৃষ্টি করতে পারে। কখন পারে? যদি কোনো যৌগের পরমাণুতে বা কোনো পরমাণুতে ইলেকট্রনের অভাব দেখা দেয়, তখন কি করে? এই মুক্ত জোড় ইলেকট্রনগুলা সেই পরমাণুকে ইলেকট্রন দেয়, কিন্তু পুরোপুরি দিয়ে দেয় না, শেয়ারের মাধ্যমে দেয়। কিসের মাধ্যমে দেয়? শেয়ারের মাধ্যমে। কেমন? যেমন ধরো এই কলমটা বললাম তুমি নাও, তুমি একটা কলমের অভাব ফিল করতেছো, কলমটা দিলাম তোমাকে, তুমি কলমটা ধরলা, ভাবছো কলমটা তোমাকে পুরোপুরি দিয়ে দিছি। যেই মাত্র ধরছো, আমি তোমাকে আর কলমটা দিই নাই। এই কলমটা এখন তোমারও স্পর্শে, আমারও স্পর্শে। এখন কলমটা না আমার কাছে না তোমার কাছে, অর্থাৎ শেয়ারে আছে, কিন্তু কলমটার মালিক কে ছিল? আমি। বুঝছো? তাহলে আমাদের মধ্যে কলমটা কি হইলো? শেয়ার হইলো। তো এইখানে অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই সিলিকন যেখানে অভাব পড়ছিল দিবে। কিভাবে দিবে? শেয়ারের মাধ্যমে, পুরোপুরি না। দেখো সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনের পার্থক্য কি? এটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন, যেখানে কি হয়? ইলেকট্রন শেয়ার হয়। কিন্তু কিভাবে শেয়ার হয়? এখানে দাতা একজন, আর যে গ্রহীতা সে কোনো ইলেকট্রন দেয় না, সে শুধু নেয় শেয়ারের মাধ্যমে। কিভাবে? দেখো পিওর সমযোজীতে কি করে? অক্সিজেন একটা দেয়, হাইড্রোজেন একটা দেয়, দেন তারা কি করে? সমযোজী বন্ধন সৃষ্টি করে শেয়ারের মাধ্যমে। অক্সিজেন বললো আমি একটা ইলেকট্রন দিব, হাইড্রোজেন বললো আমি একটা দিব, দেন দুজনের মধ্যে শেয়ার। আর এইখানে সন্নিবেশ সমযোজীতে কি হয়? অক্সিজেন শুধু দেয়, সিলিকন কোনো ইলেকট্রন দেয় না। অর্থাৎ ঘটনাটা এমন হচ্ছে, তুমি একটা রেস্টুরেন্টে যাচ্ছ, রেস্টুরেন্টে তুমি তোমার একটা ফ্রেন্ডকে নিয়ে গেলা, তো তোমাদের রেস্টুরেন্টে যাই একটা বার্গার খেতে ইচ্ছে করলো। এখন বার্গার দাম হচ্ছে 100 টাকা। তো তুমি কি করলা? 50 টাকা দিলা, তোমার ফ্রেন্ড দিল 50 টাকা, দেন দুজনে কি করলা? ভাগ করে খেলা। তো এখানে টাকা দিচ্ছে কয়জন? দুইজন। শেয়ার করছো কয়জন? দুইজন। এটা হচ্ছে পিওর সমযোজী। এখন তুমি তোমার এমন একটা ফ্রেন্ডকে নিয়ে গেছো যার পকেটে 1টা টাকাও নাই। এখন তোমার বার্গার খেতে ইচ্ছা করতেছে, তুমি কি তার আগে খাইতে পারবা? পারবা না। এখন তুমি 100 টাকা দিলা, কিন্তু টাকা তো খাইতে পারবা না, তারে শেয়ারে নিলা, মানে সেও শেয়ার করে খেলো। তাহলে টাকা দিছে কয়জন?
তুমি একাই, কিন্তু শেয়ার করছো কয়জন? দুইজন। এটাকে বলে সন্নিবেশ সমজীবী বন্ধন। বুঝছো আমার কথা? তো এখানে এই যে তোমার বন্ধু, গরিব বন্ধু, আরে তুমি দিলা, কিন্তু পুরোপুরি কিন্তু দাও নাই। একটা কি না, কিন্তু তুমি পুরোপুরি দিয়েছো তোমার বন্ধুকে? পুরোপুরি তো দাও নাই। তুমিও খাইছো, সেও খাইছে, শেয়ার করছো। এটা বলে সন্নিবেশ সমজীবী বন্ধন। তাহলে যারা, যে যৌগ এই যে মুক্ত জোড় ইলেকট্রন এইভাবে শেয়ারের মাধ্যমে দেয়, তাদেরকে বলা হয় লিগ্যান্ড। তাদেরকে কি বলা হয়? লিগ্যান্ড। তাই পানি একটা কি? লিগ্যান্ড। এটা লিখে ফেলো, পানি একটা লিগ্যান্ড। লিগ্যান্ড কারা? যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করার মাধ্যমে শেয়ার করে। এখন দান করার মাধ্যমে শেয়ার মানে কি? শেয়ার তো বুঝোই, আর দান করার মাধ্যমে শেয়ার মানে একটা জিনিস কি পুরোপুরি দিয়েছে? পুরোপুরি দেয় না। ঘটনাটা এমন, ধরো তুমি নতুন নতুন বিয়ে করছো, তো শীতের দিন, হ্যাঁ, মাঝরাতে উঠে দেখতেছো কি তোমার বউ হচ্ছে শীতে কাঁপতেছে, তখন তোমার কি খারাপ লাগবে না? এখন তুমি এমন একটা মানুষ যে পুরো কম্বল তোমার গায়ে দিয়ে রাখছো, আর এদিকে তোমার বউ শীতে কাঁপতেছে, তখন তুমি কি করবা? অবশ্যই একটু তোমার প্রিয় মানুষ, তো তুমি কি করবা? তোমার কম্বলটা তারে দিয়ে দিবা, পুরোপুরি দিয়ে দিবা, যে না আমি তার এত ভালোবাসি, পুরো কম্বলটা তুমি নিয়ে ঘুমাও, আমি শীতে কাঁপি। তা তো জীবনেও করবো না, এমন মানুষ নাই। পাগল স্যার এমন মানুষ নাই, পাগল এই কাজ করবো না, পাগল নিজের বুঝ বুঝে, তাই না? তো এইখানে তোমার কম্বল লাগার তোমার, তুমি কি করলা? তার দিলা, দেন পুরোপুরি দেও নাই, তোমারও আছে তারও আছে, দুইজনে গায়ে দিছো। এটা হচ্ছে সন্নিবেশ সমজী। দান করার মাধ্যমে শেয়ার, দান করছো এবং শেয়ারও করছো, তাদের কি বলে? লিগ্যান্ড। অর্থাৎ তুমি একটা কি? লিগ্যান্ড। দেখো এখন ইলেকট্রনটা কে নেয়? প্রদত্ত যৌগের তড়িৎ ধনাত্মক কেন্দ্র। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তড়িৎ ধনাত্মক কেন্দ্র, নট কেন্দ্রীয় পরমাণু। বইয়ের মধ্যে কেন্দ্রীয় পরমাণু লেখা না, তড়িৎ ধনাত্মক কেন্দ্র, এই কথাটা লিখবা। এখন এটা হচ্ছে প্রদত্ত যৌগ। এখন দেখো তড়িৎ ধনাত্মক কেন্দ্র কি করে? তড়িৎ ধনাত্মক কেন্দ্র লিগ্যান্ডের মুক্ত জোড় ইলেকট্রন নেয় শেয়ারের মাধ্যমে। শেয়ারের মাধ্যমে নেয়, পুরোপুরি নেয় না, ঠিক আছে? এখন ধরো যে একজন অফিল করতেছে, অফিল করলে কি সে ইলেকট্রন নিতে পারবে? না, পারবে না। অফিল করলে ইলেকট্রন নিতে পারবে না। দেখো সিলিকন এখানে পজিটিভ, তাই না? কার্বন ক্লোরাইড, সেখানে দেখো তো CCl4, এখানে তো কার্বন তো পজিটিভ, কিন্তু কার্বন কি করতে পারে? ইলেকট্রন নিতে পারে না। কেন পারে না? এখন দেখো শুধু কার্বন তো ইলেকট্রনের অফিল করতেছে, কিন্তু কার্বনের উপরে পজিটিভ। এখন ধরো আমার রুমটা হচ্ছে একদমই ছোট, মানে তোমরা যদি দেখতে পারতো একদমই ছোট একটা রুম, তো এই রুমে তুমি জিনিসপত্র আনতে পারবো না। এখন আমার অনেক জিনিসপত্র আমি অফিল করতেছি, বিশ্বাস কর, অনেক জিনিসপত্র। যেমন আমার ইচ্ছা একটা বড় বড় হচ্ছে একটা খাট রাখবো, তারপর একটু আসবাবপত্র রাখবো, কিন্তু আমার রুমটা এত ছোট যে আমি জিনিসপত্র রাখতে পারতেছি না। তাই আমি অফিল করে রাখতে পারবো না, কেন? আমার জায়গা নাই। তো এই সিলিকন ইলেকট্রন নিতে পারবে কি পারবে না, সেটা ডিপেন্ড করে না যে এখানে পজিটিভ আছে নাকি নাই। সেই ইলেকট্রন অফিল করতেছে কি করতেছে না। অফিল করুক, যতই করুক, সেই ইলেকট্রন নিতে পারবে তখনই যদি তার ইলেকট্রন নেওয়ার মতো সক্ষমতা থাকে, অর্থাৎ ইলেকট্রন নেওয়ার মতো জায়গা থাকে। আর জায়গাকে কেমিস্ট্রি ভাষায় কি বলে? ইলেকট্রন যেখানে থাকে অরবিটাল। অর্থাৎ ইলেকট্রন নেওয়ার জন্য এই তড়িৎ ধনাত্মক কেন্দ্রের কি থাকতে হবে? ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এটাই লেখো, ইলেকট্রন নেওয়ার জন্য ফাঁকা ডি অরবিটাল। এখন সন্নিবেশ সমজীবী বন্ধন হবে কি হবে না সেটা নির্ভর করে যে এই তড়িৎ ধনাত্মক কেন্দ্র ইলেকট্রন নিতে পারতেছে কি পারতেছে না। অক্সিজেন তো বসেই আছে, কারণ তার ইলেকট্রন দেওয়ার জন্য, কারণ এই মুক্ত যে ইলেকট্রন আছে মানে ফ্রি আছে, মুক্ত মানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সবসময় দিতে চাইতেছে। এখন প্রদত্ত যৌগের তড়িৎ ধনাত্মক কেন্দ্র সেই ইলেকট্রন নিবে কি নিবে না সেটা ডিপেন্ড করে ফাঁকা ডি অরবিটাল। যদি ফাঁকা ডি অরবিটাল থাকে তাহলে ইলেকট্রন নিবে, সন্নিবেশ সমজীবী বন্ধন হবে এবং এই যৌগ পানিতে দ্রবীভূত হবে। যদি এখানে ফাঁকা ডি অরবিটাল না থাকে, পানির যে মুক্ত জোড় ইলেকট্রন সে নিতে পারবে না, সন্নিবেশ সমজীবী বন্ধন হবে না এবং পানিতে দ্রবীভূত হবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে শর্ত। আদ্র বিশ্লেষণ হওয়ার শর্ত কি?
শর্ত হচ্ছে প্রদত্ত যৌগের ইলেকট্রোপজিটিভ সেন্টার তড়িৎ ধনাত্মক কেন্দ্রের সাথে পানির অণুর অক্সিজেন পরমাণুর সন্নিবেশ সমযোজী বন্ধন হতে হবে। আর সন্নিবেশ বন্ধন গঠনকালে পানির অণুর অক্সিজেন পরমাণু কি করবে, মুক্তজোড় ইলেকট্রন দিবে, আর প্রদত্ত যৌগের তড়িৎ ধনাত্মক কেন্দ্র সেই মুক্তজোড় ইলেকট্রন নিবে ফাঁকা ডি অরবিটালের মাধ্যমে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে পানিতে কি হবে, দ্রবীভূত হবে। এখন কার্বন টেট্রাক্লোরাইড সেটা পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না, তাই পানিতে দ্রবীভূত হয় না। আর সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়, কারণ সিলিকন টেট্রাক্লোরাইড সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, তাই পানির মুক্ত ইলেকট্রন নিতে পারে, তাই পানিতে কি হয়, দ্রবীভূত হয়। এখন দেখো কিভাবে লিখবা, খেয়াল করো। CCl4 কয়টা ক্লোরিন, 4টা ক্লোরিন, তাই 4 মোল পানি দিবা। H2 4 মোল কেন, 100 মোল দাও, তাও বিক্রিয়া করবে না। এখন দেখো ক্লোরিন 4টা, তাই কার্বন উপর কি +4, তাই এটাই কার্বন কি তড়িৎ ধনাত্মক কেন্দ্র, তড়িৎ ধনাত্মক কেন্দ্র। এখন কার্বন ইলেকট্রন বিন্যাস করো উত্তেজিত অবস্থায়, 2s1 2px1 2py1 2pz1, অর্থাৎ কার্বনের বহিস্থ শক্তি স্তরে 4টা অযৌগিক ইলেকট্রন, এই 4টা অযৌগিক ইলেকট্রন ক্লোরিনের সাথে শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন সৃষ্টি করে। এখন দ্বিতীয় শক্তি স্তর না, দ্বিতীয় শক্তি স্তরে কি 2d সম্ভব, 2d সম্ভব না, তাই ফাঁকা কোনো ডি অরবিটাল নাই। যেহেতু ফাঁকা কোনো ডি অরবিটাল নাই, তাই পানির অণুর যে অক্সিজেন পরমাণু মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন কার্বন কি করতে পারবে না, নিতে পারবে না, কারণ নেয়ার মতো ফাঁকা ডি অরবিটাল নাই, তাই পানিতে কি হবে না, দ্রবীভূত হবে না। তাই লিখবো কি, তড়িৎ ধনাত্মক কেন্দ্র কার্বনে কোনো কি নাই, ফাঁকা ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নাই। যেহেতু ফাঁকা ডি অরবিটাল নাই, তাই পানির অণুর অক্সিজেন পরমাণুর যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রন কার্বন কি করতে পারে না, নিতে পারে না, তাই পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন হয় না, তাই পানিতে কি হয় না, দ্রবীভূত হয় না। এটাই লিখবা, ফাঁকা ডি অরবিটাল নেই, পানির অণুর অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন নিতে পারে না, তাই পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না, বিধায় CCl4 পানিতে দ্রবীভূত হয় না। এরপর দেখো CiCl4 সিলিকন টেট্রাক্লোরাইড, এই পানির সাথে বিক্রিয়া করে, এই যে ক্লোরিন 4টা, তাই কি লিখবা 4HCl, সরি 4H2O, 4 মোল পানি বিক্রিয়া করে কি সৃষ্টি করবে, দেখো বিক্রিয়া কিভাবে করবে, পানিকে কিভাবে লেখা যায়, হাইড্রোজেন OH, এখানে হাইড্রোজেন প্লাস OH মাইনাস, এখানে সিলিকন +4 ক্লোরিন মাইনাস, এই সিলিকন পজিটিভ OH নেগেটিভ, পজিটিভ নেগেটিভ যাবে, সিলিকন OH4, আর এই হাইড্রোজেন পজিটিভ ক্লোরিন নেগেটিভ 4HCl সৃষ্টি করবে, অর্থাৎ পানির সাথে কি করতেছে, বিক্রিয়া করতেছে, তার মানে সে পানিতে দ্রবীভূত হয়। কেন দ্রবীভূত হয় আর কেন বিক্রিয়া করে, কারণ হচ্ছে যে তড়িৎ ধনাত্মক কেন্দ্র সিলিকন, সেখানে কি আছে, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক কেন্দ্র, তড়িৎ ধনাত্মক কেন্দ্র। এখন সিলিকনের ইলেকট্রন বিন্যাস করো, সিলিকন 3s1 3px1 3py1 3pz1, উত্তেজিত অবস্থা কিন্তু এটা। এখন দেখো কার্বনে ছিল দ্বিতীয় শক্তি স্তর আর সিলিকনের তৃতীয় শক্তি স্তর, তার মানে এখানে 3d অরবিটাল আছে, সেটা কি ফাঁকা, আর 4টা অযৌগিক ইলেকট্রন কি হয়, ক্লোরিনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে CCl4 তৈরি করে। কিন্তু দেখো সিলিকনের কি আছে, তৃতীয় শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে, ডি অরবিটাল কয়টা অরবিটাল থাকে, 5টা, তাই 5টা ফাঁকা অরবিটাল আছে, অবশ্যই কি করতে হবে, এই পানির অণুর মুক্ত ইলেকট্রন সেই ফাঁকা ডি অরবিটালের মাধ্যমে নিতে পারবে, তাই সিলিকন কি করতে পারে, পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এই জন্য কি হয়, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। এগুলা লিখবা, ফাঁকা ডি অরবিটাল থাকায় পানির অণুর অক্সিজেন পরমাণুর মুক্তজোড় ইলেকট্রন
নেওয়ার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে বিধায় পানিতে দ্রবীভূত হয়। এগুলো লিখে নাও। এই জন্যই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। মেন কারণ কি, কার্বনে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই, ডি অরবিটাল অস্তিত্বই নাই, আর সিলিকনে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে 3D। এই জন্য সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হয় সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করার মাধ্যমে। এরপর দেখো, এরপর কি দেখবো, এরপর দেখবো হচ্ছে NF3 আদ্র বিশ্লেষণ হয় না, কিন্তু NCl3 আদ্র বিশ্লেষণ হয়। NF3 নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, তুমি যদি একে পানিতে ছাড়ো, সে পানির সাথে বিক্রিয়া করবে না, অর্থাৎ সে পানিতে দ্রবীভূত হয় না। কেন হয় না? কারণ NF3 পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ নাইট্রোজেন বলো আর ফসফরাস বলো, কোনোটারই কি নাই, নাইট্রোজেন অথবা ফসফরাস কোনোটারই ফাঁকা ডি অরবিটাল নাই, কোনো একটিতেও ফাঁকা ডি অরবিটাল নাই। কারণ নাইট্রোজেন আর ফসফরাস উভয়েরই শক্তি স্তর কত? বহিস্থ শক্তি স্তর 2, আর দ্বিতীয় শক্তি স্তরে কি সম্ভব না? 2D সম্ভব না। তাই নাইট্রোজেন ফসফরাস কোনোটাতেই ডি অরবিটাল নাই, তাই পানির অণুর অক্সিজেন পরমাণু মুক্ত জোড় ইলেকট্রন নিতে পারে না, তাই কি করে না? সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না, এজন্য পানিতে কি হয় না? দ্রবীভূত হয় না। ফাঁকা ডি অরবিটাল নাই, তাই কি করতে পারে না? সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারে না। অন্যদিকে দেখো NCl3, ক্লোরিন কয়টা? ক্লোরিন হচ্ছে 3টা, তাই 3 মোল পানি দিবা, এবার মনে রাখবো জাস্ট, ক্লোরিন 3, তাই 3 মোল পানি দিলে কি হয়? বিক্রিয়া হয় কিভাবে? 3 মোল HOCl হাইপোক্লোরাস অ্যাসিড সৃষ্টি হয়, এরপর সৃষ্টি হয় অ্যামোনিয়া। ঠিক আছে, এখন দেখো বিক্রিয়া করতেছে, তাই পানিতে কি হয়? NCl3 দ্রবীভূত হয়। এখন কেন? নাইট্রোজেন তার তো কোনো ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু ক্লোরিন তার ফাঁকা ডি অরবিটাল আছে, তাই পানির সাথে কি করতে পারে? সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে। কিন্তু প্রশ্ন হলো দেখো তো, এটা অনেকেই বলে না, স্কিপ করে যায়। এখানে কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু ক্লোরিনের কি ছিল? ফাঁকা ডি অরবিটাল ছিল, তাই সে তো পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারলো না। কিন্তু এইখানে আমি বললাম, এখানে তো ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, তাই না? আমার প্রশ্নটা বুঝো, কথাটা বুঝো, ক্লোরিনের তো ফাঁকা ডি অরবিটাল আছে, তো ওই ক্ষেত্রে ক্লোরিন মুক্ত জোড় ইলেকট্রন নেওয়ার মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করতে পারতো না? করে নাই কেন? কিন্তু এই ক্ষেত্রে তো ক্লোরিনের ফাঁকা ডি অরবিটাল আছে, তো ক্লোরিন কি করতে পারতেছে? সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারতেছে। ব্যাখ্যাটা কি? আমি বলছিলাম কি, যে তড়িৎ ধনাত্মক কেন্দ্র, তড়িৎ ধনাত্মক কেন্দ্রে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এখানে নাইট্রোজেন আর ক্লোরিনের ভিতরে নাইট্রোজেন হচ্ছে মাইনাস, আর ক্লোরিন কি প্লাস, বুঝছো? আর এখানে কার্বন ছিল প্লাস, ক্লোরিন ছিল মাইনাস। আমরা মাইনাসে দেখবো না, প্লাসে দেখবো। এই যে প্লাস, কার্বন পজিটিভে কি ফাঁকা ডি অরবিটাল আছে? না, নাই, তাই পানির সাথে সন্নিবেশ বন্ধন সৃষ্টি করতে পারে না। এখানে ক্লোরিন পজিটিভ, ক্লোরিনে কি ফাঁকা ডি অরবিটাল আছে? হ্যাঁ আছে, তাই ক্লোরিন কি করতে পারে? অক্সিজেনের মুক্ত ইলেকট্রন নেওয়ার মাধ্যমে সন্নিবেশ বন্ধন সৃষ্টি করতে পারে, তাই NCl3 কি হয়? পানিতে দ্রবীভূত হয়। দেখো, এটা হচ্ছে তড়িৎ ধনাত্মক কেন্দ্র, ক্লোরিন হচ্ছে তড়িৎ ধনাত্মক কেন্দ্র, ধনাত্মক কেন্দ্র। আর এখানে কি আছে? ফাঁকা 3D অরবিটাল আছে। এখন কথা হইলো, এটা কেন মাইনাস, এটা কেন প্লাস? নাইট্রোজেন আর ক্লোরিনের ভিতরে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অবশ্যই ক্লোরিনের বেশি। নাইট্রোজেন আর ক্লোরিনের ভিতরে, নাইট্রোজেনের আর ক্লোরিনের ভিতরে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাহলে কি ক্লোরিন নেগেটিভ হওয়ার কথা ছিল না? একটু খেয়াল করো, মেকানিজমটা দেখলে তোমরা বুঝবা। এটা হচ্ছে কৌশল, কিভাবে বিক্রিয়াটা হয় দেখো। কৌশল, কৌশলটা তোমার এক্সামে লিখতে হবে, তাহলে তুমি কি ফুল মার্ক পাবা। দেখো, নাইট্রোজেন 3টা, ক্লোরিন, ক্লোরিনের কয়টা মুক্তজোড় থাকে? ক্লোরিনের মুক্তজোড় থাকে হচ্ছে 3 জোড়া, 1
তিনটা মুক্ত জোর, একটা দুইটা তিনটা, আর নাইট্রোজেনে থাকে একটা। এখন ক্লোরিন তিনটা কিভাবে থাকে, তুমি ইলেকট্রন রেস করো, 3s2 বহিস্থ শক্তি স্তর ইলেকট্রন আস, 3px2 3py2 3pz1। অর্থাৎ এই যে একটা অযুগল, সেই অযুগলটা কি করছে, বন্ধনে পার্টিসিপেট করছে। আর এই যে 3s2 3px2 3py2 কয়টা মুক্ত জোর, তিনটা মুক্ত জোর। তো এখানে মুক্ত জোর তিনটা, এখানে একটা। আবার এখানে মনে রাখবা নাইট্রোজেন হচ্ছে পার্শিয়াল নেগেটিভ আর ক্লোরিন হচ্ছে পার্শিয়াল পজিটিভ। কিভাবে দেখো, ক্লোরিন তো মুক্ত জোর ইলেকট্রন বেশি, তাই না, মানে ক্লোরিন তো তড়িৎ বেশি। তাহলে কথা ছিল না যে নাইট্রোজেন আর ক্লোরিনের যে মুক্ত বন্ধন জোর ইলেকট্রন আছে সেটা ক্লোরিন দিকে যাওয়ার কথা, কিন্তু না, যাবে কোন দিকে, নাইট্রোজেন দিকে। অর্থাৎ এই বন্ধন জোর ইলেকট্রনটা নাইট্রোজেন টেনে নেয়, ক্লোরিন না। ব্যাখ্যাটা কি, এগুলা কি আজব কথাবার্তা। দেখো, নাইট্রোজেনের আকারটা হচ্ছে ছোট আর ক্লোরিন আকারটা হচ্ছে বড়। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এখানে একটা ইলেকট্রন রাখলাম বহিস্থ শক্তি স্তর থেকে সমদূরত্বে। এটা হচ্ছে নাইট্রোজেন, এখান থেকে যতটুকু দূরত্ব, এখানে ক্লোরিন যতটুকু দূরত্ব। এখন বলো, এই যে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে, এই ইলেকট্রনটা কার কাছে, এটা হচ্ছে নাইট্রোজেনের নিউক্লিয়াস আর এটা হচ্ছে ক্লোরিন নিউক্লিয়াস, অবশ্যই নাইট্রোজেনের কাছে। অর্থাৎ আর নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে এই ইলেকট্রনটা নাইট্রোজেনের নিউক্লিয়াসের কাছাকাছি পড়ে যায়, অর্থাৎ সহজে কি করতে পারে, নাইট্রোজেনের নিউক্লিয়াস টান দিতে পারে। এই জন্য ক্লোরিনের যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, নাইট্রোজেন ক্লোরিনের বন্ধন জোড়, সেটা কার দিকে চলে যায়, নাইট্রোজেনের দিকে। তাই নাইট্রোজেন পার্শিয়াল নেগেটিভ হয়, ক্লোরিন কি পার্শিয়াল পজিটিভ। আর পার্শিয়াল পজিটিভ, সেখানে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। তাই পানির সাথে কি করতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে মুক্ত জোড় ইলেকট্রন নেওয়ার মাধ্যমে। এখন তুমি কিভাবে মেকানিজমটা লিখবা দেখো, এদিকে আমি পানিটা লিখি, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এটা তো পানি, H2O। এখন দেখো এই পানির মধ্যে আমরা জানি না যে পানির অণুর হাইড্রোজেন সে কি পার্শিয়াল পজিটিভ, অক্সিজেন পার্শিয়াল নেগেটিভ, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ। পানিতে আবার কটা মুক্ত জোড় আছে, দুইটা। এখন ঘটনাটা কি ঘটে, নেগেটিভ পজিটিভ সবসময় কি করে, আকর্ষণ করে। দেখো নাইট্রোজেন নেগেটিভ, হাইড্রোজেন পজিটিভ, এই যে বেসার ইলেকট্রন ঘাটতি, আর তো নেগেটিভ, একটা আরেকটা কি করবে, আকর্ষণ করবে না। একটা মেয়ে দেখলো একটা ছেলে, আকর্ষণ আছে, ছেলেটার খুব অভাব দেখে তার মায় পড়ে গেছে, সেই কি করে, তার একটু মানে উপকার করার চেষ্টা করে। এই যে নেগেটিভ, এখানে পজিটিভ বেচারা, কি করবে, তার মুক্ত ইলেকট্রন এই হাইড্রোজেনকে দিয়ে দিবে আকর্ষণের মাধ্যমে। আবার দেখো এখানে ক্লোরিন পজিটিভ আর অক্সিজেন নেগেটিভ, এই অক্সিজেন কি করবে, এই ক্লোরিন বেচারাকে ইলেকট্রন দিবে, মায় করে। তখন কি হয়ে যায়, নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে বন্ধন সৃষ্টি হয়ে যায়, আর এখানে অক্সিজেন আর ক্লোরিনের ভিতরে বন্ধন সৃষ্টি হয়ে যায়। আর নাইট্রোজেন ক্লোরিন বন্ধনটা কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, আর হাইড্রোজেন অক্সিজেন বন্ধনটা ছিন্ন হয়ে যায়। তাহলে আলটিমেটলি কি সৃষ্টি হয়, তাহলে এটা তো পানি, তুমি 1 মোল পানি দিলা, 1 মোল পানি দিলে কি সৃষ্টি হইতেছে, দেখো এটা লিখতেছি, নাইট্রোজেন, উপরে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, আর এই ক্লোরিন কি আছে না, নাই। এখানে নতুন একটা কি আসলো, হাইড্রোজেন আসলো, সাথে কি সৃষ্টি হইলো, দেখো অক্সিজেন ক্লোরিন মানে হাইড্রোজেন। তাহলে এটা কি লেখা যায়, HOCl। এটা লেখো, এইভাবে না লিখে আমরা কি লিখবো, HOCl। একটু বুঝো, 1 মোল পানি দিলে একটা ক্লোরিন সরে যায় NCl3 থেকে, যে একটা ক্লোরিন সরে গেল, একটা HOCl সৃষ্টি হইলো, একটা হাইড্রোজেন এখানে ইনপুট হইলো। তাহলে আর কয়টা ক্লোরিন আছে, দুইটা। তো দুইটা ক্লোরিন সাথে কয় মোল পানি দিতে হবে, 2 মোল। 2 মোল পানি দিলে কয় মোল HOCl সৃষ্টি হবে, 2 মোল HOCl সৃষ্টি হবে, HOCl। আর এই ক্লোরিন জায়গায় কি আসবে, হাইড্রোজেন আসবে, ওই মেকানিজমটাই। বুঝছো আমার কথা, এখানে দেখো না, 1 মোল পানি দিলে একটা ক্লোরিন সরে গেল NCl3 থেকে, একটা হাইড্রোজেন এনে আসলো, আর একটা HOCl সৃষ্টি হলো। তাই দুইটা ক্লোরিন আছে, দুইটা ক্লোরিন সরাতে 2 মোল পানি দিতে হবে, 2 মোল HOCl সৃষ্টি হবে এবং দুইটা হাইড্রোজেন ইনপুট হবে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে অ্যামোনিয়া NH3। আবার এই NH3 পানির সাথে বিক্রিয়া করে NH4OH সৃষ্টি করে, NH4OH। তাই তুমি এখান থেকে NH3 থেকে এখানে লিখতে পারো NH3 বিক্রিয়া আলটিমেটলি NH4OH, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হয়। তো এটাই কি, NCl3 কেন দ্রবীভূত হয়। এরপর দেখো PCl3 PCl5 কেন দ্রবীভূত হয়। PCl3 এখানে ফসফরাস কি প্লাস পজিটিভ, ক্লোরিন হচ্ছে মাইনাস। তাহলে তড়িৎ ধনাত্মক কেন্দ্রকে
ফসফরাস, তড়িৎ ধনাত্মক কেন্দ্র। আর তড়িৎ ধনাত্মক কেন্দ্র সেখানে কি ফসফরাস তৃতীয় শক্তি স্তর, কিন্তু ফসফরাস তৃতীয় পর্যায়ে, তার শক্তি স্তর বহিঃস্থ শক্তি স্তর কত দিত, আর সেখানে কি আছে ফাঁকা ডি অরবিটাল আছে। তাই এই পানির অণু কি করতে পারে, মুক্ত ইলেকট্রন নিতে পারে, সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে। অর্থাৎ ফাঁকা ডি অরবিটাল থাকলে পানিতে দ্রবীভূত হবে। দেখা দিই ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো, 3s2 3p3, এটা কিন্তু ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। ধাপধুপ এগুলো তোমার করতে করতে ইজি হয়ে যাবে, আমার তো সময় লাগতেছে না, তোমার সময় লাগবে না। 3s2 3p3 কিভাবে লেখা যায়, 3s এ একটা দুইটা, 3p তে 1 2 3, একটা দুইটা তিনটা। এখন তৃতীয় শক্তি স্তরে কি 3d সম্ভব না, অবশ্যই সম্ভব। 1 2 3 4 5, এবং সম্পূর্ণ কি ফাঁকা। এই তিনটা অযৌগল ইলেকট্রনের সাথে কি আসে, ক্লোরিন আসে, বুঝছো। আর এগুলো কি ফাঁকাই থাকে, তার মানে সেখানে কি আছে, ফাঁকা ডি অরবিটাল আছে। এজন্য কি করবে, পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করবে এবং পানির সাথে কি করবে, বিক্রিয়া করবে। বিক্রিয়াটা তোমার পরীক্ষা লিখতে হবে কিন্তু মাস্ট। কয়টা ক্লোরিন, তিনটা, তাই কয় মোল পানি দিবা, 3 মোল H2O। বিক্রিয়া করে কি সৃষ্টি হবে, মনে রাখবা H3PO3, আর 3 মোল HCl সৃষ্টি হবে, HCl, এটা মনে রাখবা। এই যে এই অ্যাসিডের নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড। স্ট্রাকচারটা খেয়াল করো, ফসফরাস, অক্সিজেন, OH, এখানে হাইড্রোজেন। দেখো হাইড্রোজেন সরাসরি কয়টা অক্সিজেনের সাথে যুক্ত, মানে কয়টা হাইড্রোজেন সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত, দুইটা। এই যে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত, এই হাইড্রোজেন অক্সিজেন যুক্ত। আর অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাই কি করে, এই হাইড্রোজেন ইলেকট্রন তার দিকে নিয়ে নেয়, তাহলে অক্সিজেন নেগেটিভ হয়ে যায়, হাইড্রোজেন পার্শিয়াল পজিটিভ হয়ে যায়। তা আর এই হাইড্রোজেন কি সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত না, তাহলে কোন দুইটা হাইড্রোজেন মানে অক্সিজেনের সাথে যুক্ত, এই দুইটা। তাই এই ফসফরাস অ্যাসিড কয়টা হাইড্রোজেন ত্যাগ করতে পারে, এই দুইটা, কারণ এখানে পজিটিভ আছে ইজিলি কি করতে পারবে, এরা H+ হিসেবে ত্যাগ করতে পারবে। এই জন্য এই ফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব হচ্ছে 2, এটা মনে রাখবা। যে কয়টা অ্যাসিড দান করতে পারে সেটাই তার ক্ষারকত্ব, হচ্ছে 2, এটা জাস্ট এক্সট্রা মনে রাখবা। এই জন্য PCl ঠিক হয়, দ্রবীভূত হয়, এই জন্য কিন্তু না, এটা জাস্ট এক্সট্রা ইনফরমেশন। এরপর আসি PCl5। দেখো ক্লোরিন কয়টা, 5টা, ক্লোরিন কয়টা, 5টা, তাই কত মোল দিবা, পানি দিবা 5 মোল। কিন্তু এই বিক্রিয়াটা 2 স্টেপে ঘটে, কয় স্টেপে, 2 স্টেপে। প্রথমে দিবা হচ্ছে 2 মোল পানি, পরের স্টেপে দিবা 3 মোল পানি। 2 মোল পানি দিলা, তৈরি হবে POCl3, ঠিক আছে, POCl3। 2 মোল পানি দিলা, 2 মোল HCl সৃষ্টি হবে। 2 মোল পানি দিচ্ছ, 2 মোল HCl, বুঝছো। মানে 2 মোল পানি দিলে 2 মোল ক্লোরিন অপসারণ হয়ে যায়। এই 3টা ক্লোরিন থাকলো, মানে 2 মোল পানি দিচ্ছ, 2টা ক্লোরিন অপসারণ হয়ে গেছে, 3টা ক্লোরিন আছে। তাহলে আরো কয় মোল পানি দিতে হবে, 3 মোল, 3H2O। তাহলে কি সৃষ্টি হবে, 3টা ক্লোরিন অপসারণ হয়ে তৈরি হবে H3PO4। আর কি সৃষ্টি হবে, এখানে 2 মোল পানি দিছিলা, 2 মোল HCl সৃষ্টি হয়েছে। 3 মোল পানি দিছ, 3 মোল HCl সৃষ্টি হবে, এখানে দিয়ে দিলাম 3HCl। এইখানে +3HCl লেখা যে কথা, বিক্রিয়ার অ্যারো চিহ্নের নিচে -3HCl লেখা একই কথা, এটা মনে রাখো। H3PO4, এই অ্যাসিডের নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, স্ট্রাকচারটা দেখো। দেখো তো সরাসরি অক্সিজেনের সাথে যুক্ত কয়টা হাইড্রোজেন আছে, 3টা। এই যে এটা, এইটা, অর্থাৎ 3টা হাইড্রোজেন কি অক্সিজেনের সাথে যুক্ত, আর এই জন্য এরা কি যায়, পার্শিয়াল পজিটিভ হয়ে যায়। আর সহজে কি করতে পারে, এই হাইড্রোজেনগুলো অ্যাসিড থেকে ত্যাগ করতে পারে। অর্থাৎ এই ফসফরিক অ্যাসিড কয়টা H+ দান করতে পারে, 3টা। এই জন্য এর ক্ষারকত্ব হচ্ছে 3। পরিমাণগত রসায়ন পড়লে এগুলো লাগবে তোমার কাজে। অর্থাৎ এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 3, এই অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে 2। তুল্য সংখ্যা কি পরে জানবা, ক্ষারকত্ব যেই কথা, তুল্য সংখ্যা একই কথা। অ্যাসিডের ক্ষারকত্ব যা, তুল্য সংখ্যা তা, লিখে রাখতে পারো, কাজে লাগবে। এখন দেখো PCl5 সে পানির সাথে বিক্রিয়া করলো, তাই PCl5 কি হবে, পানিতে দ্রবীভূত হবে। কেন বিক্রিয়া করলো, এই যে ফসফরাস +5, তার কি আছে, তড়িৎ ধনাত্মক কেন্দ্র, ফাঁকা ডি অরবিটাল আছে, এই জন্য। কিভাবে আছে,
তোমার একটু দেখাই দিই আমি। ফসফরাস সিলেক্টিভ বিন্যাস করো, 3s2 3p3, তাই না? 3s এ কয়টা? একটা, দুইটা, 1 2 3, 1 2 3। তো ক্লোরিন কয়টা? 5টা, অর্থাৎ 5টা অযৌগ ইলেকট্রন থাকতে হবে। এখানে কয়টা আছে? 3টা, আর একটা মুক্ত জোড়। তাই তোমার কি করতে হবে? উত্তেজিত করতে হবে। উত্তেজিত করলে যে 3d যে থাকে, 1 2 3 4 5, 3d, এই যে বলছিলাম না 3d থাকে, সরি 3s2 3p3, 3d শূন্য, এখানে তো শূন্য থাকে, এগুলো সবগুলো খালি। উত্তেজিত করলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যাবে। তাহলে কয়টা অযৌগ হলো? 1 2 3 4 5। আর এগুলো কি করবে? ক্লোরিনের সাথে বন্ধন সৃষ্টি করবে, 5টা ক্লোরিন। দেখো এখনো কয়টা ফাঁকা ডি অরবিটাল আছে? 4টা ফাঁকা ডি অরবিটাল, অর্থাৎ ফসফরাসিক গ্যাসে ফাঁকা ডি অরবিটাল আছে। এই জন্য এরা কি করতে পারে? পানির অণুর সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন সৃষ্টি করতে পারে, বিধায় PCl5 পানিতে দ্রবীভূত হয়। এই লাইনগুলো লেখা জাস্ট বিক্রিয়াটা লিখে দিবা। আশা করি তোমরা বুঝছো। একটু ভিডিওটা লেন্থি হয়ে গেছে, বাট ভালো ইনফরমেশন এখানে আছে আশা করি। তো আজকের মতো এখানেই বিদায়, ভালো থেকো।